কানপুরে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের রেজাল্ট এসে চলে আসবে, বিশ্বাস করুন অনেক ক্রিকেট প্রেমীর মতো আমিও এটা একেবারেই ভাবতে পারিনি। পার্টিকুলারলি ম্যাচের আড়াই দিনেরও বেশি সময় যখন নষ্ট হয়ে গেছিল ওই বৃষ্টি আর ওই মাঠের খারাপ অবকাঠামোর জন্য। কিন্তু এরপরেও ভারত বাংলাদেশের উপর একেবারে ডমিনেট করে, তাদেরকে একেবারে ধরাশায়ী করে, বিধ্বস্ত করে এই টেস্ট ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে। তো ঠিক কোন কোন কারণে ভারত বাংলাদেশকে এই ম্যাচে পরাজিত করে তাদেরকে একদম এই টেস্ট সিরিজটা হোয়াইট ওয়াশ করে দিল, অর্থাৎ এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা বা কোন কোন কারণগুলো টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, এই ম্যাচে টস জিতেছিল ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা, জিতে তিনি বোলিংয়ের ডিসিশন নিয়েছিলেন। সচরাচর ভারত কিন্তু আর কি দেশের মাঠে টস জিতে বোলিং নেয় না, কিন্তু হয়তো বা রোহিত শর্মা ওই পরের সিরিজগুলোকে সামনে রেখেই তার প্রস্তুতি হিসেবে এরকম একটা এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন। এটা টিম ম্যানেজমেন্টেরই পরিকল্পনার অংশ ছিল। তো যাই হোক, আর কি উইকেট যথেষ্টই ভালো ছিল। তো বাংলাদেশের ওপেনারদের কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি। তারা আর কি প্রথম সেশনে মাত্র 29 রানের মধ্যেই তাদের দুই ওপেনারকে হারিয়ে ফেলে। আর কি দুটো উইকেটই তুলেছিলেন ওই জায়গাটা আকাশদীপ, কিন্তু এইখানে তৃতীয় উইকেটে আর কি ক্যাপ্টেন শান্ত আর মমিনুলের মধ্যে একটা 51 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটার উপর ভর করেই ধীরে ধীরে বাংলাদেশ এই ম্যাচে ফিরতে থাকছিল। তারা প্রথম সেশনটাও খুব ভালো মতোই শেষ করে 74 রানে 2 উইকেটে। এরপর সেকেন্ড সেশনের খেলা শুরু হওয়ার পরেই আর কি রবিচন্দ্রন অশ্বিন ওই আর কি পার্টনারশিপটাকে ভেঙে দেন। ক্যাপ্টেন শান্তকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান, ফলে বাংলাদেশের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 80 রানে 3 উইকেট। এরপরে মুশফিক আর ওইদিকে মমিনুলের মধ্যে একটা জুটি গড়ে উঠতে থাকে। আর কি 27 রানের যখন তাদের জুটি হয়ে যায়, বাংলাদেশের স্কোর তখন সম্ভবত 107 রানে 3 উইকেট। এই অবস্থায় ওই খারাপ আলোর জন্য প্রথমে খেলা বন্ধ হয়ে যায়, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, ফলে প্রথম দিনের খেলা আম্পায়াররা কল্ড অফ ঘোষণা করে দেয়। এরপর দ্বিতীয় দিনও আর কি ওই বৃষ্টি আর ওই মাঠের খারাপ অবকাঠামোর জন্য আর খেলা শুরু করা যায়নি। আর তৃতীয় দিন একেবারে বৃষ্টি না পড়লেও ওই আর কি আউটফিল্ড যেহেতু শোকায়নি, আর কি মাঠের ওই একদম মানে ড্রেনেজ সিস্টেমটা খুবই খারাপ ছিল, সেই কারণে আর কি তৃতীয় দিনও এই টেস্ট ম্যাচের এক বলও মাঠে গড়ায়নি। এরপর চতুর্থ দিন একদম সকালে আবার এই টেস্ট ম্যাচটা মাঠে গড়ালো সেই প্রথম দিনের পর। তো চতুর্থ দিন আমি বললাম ওই প্রথম দিনে 107-এ 3 অবস্থায় বাংলাদেশ শেষ করেছিল। তো ওই আর কি মানে চতুর্থ উইকেটে ওই মুশফিক আর মমিনুলের জুটিটার খুব বেশিক্ষণ টেকেনি, আর কি এর পরে পরেই আর কি মুশফিককে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। তো তখন বাংলাদেশের 4 উইকেট পড়ে গেল। এরপরে দেখতে গেলে আর বাংলাদেশের তারপরে আর কি ওই লিটন বলুন বা সাকিব বলুন, এরা আর কি একটু সেট হয়েও আর কি নিজেদের ইনিংসটাকে বড় করতে পারেননি। আর ফলে আর কি উইকেটের অপর প্রান্তে থাকা মমিনুলের সাথেও এরা খুব বেশি বড় আর জুটিও গড়ে তুলতে পারেনি। আর তারপরে আর কি মমিনুল নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন ওই আর কি চতুর্থ দিনের প্রথম সেশনে। এরপরে আর কি বাংলাদেশের স্কোরটা একসময় হয়ে যায় 170-এ 6। এইখানে আর কি সপ্তম উইকেটে ওই মেহেদি হাসান মিরাজ আর ওই উইকেটের অপর প্রান্তে থাকা মমিনুলের মধ্যে একটা 54 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটাই আর কি মূলত ধীরে ধীরে বাংলাদেশকে এই ম্যাচে ফেরাচ্ছিল। কিন্তু আর কি এই জুটিটাকে আর কি ওই খুব বেশিক্ষণ টিকতে দেননি ওই জাসপ্রীত বুমরা। তিনি আর কি এসে ওই মিরাজকে একদম আর কি একটা ওই সেট ট্র্যাপে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান, ফলে বাংলাদেশের স্কোর হয়ে গেল 224-এ 7। আর এর ঠিক পরে পরেই মমিনুল নিজের টেস্ট সেঞ্চুরিটা তুলে নেন। খুবই এক চমৎকার একটা ইনিংস তিনি খেলেছেন, একবারে আর কি ইনিংসের শেষ পর্যন্ত তিনি ক্রিজে টিকেছিলেন। তো আর কি বললাম 224-এ 7 হয়ে গেল মেহেদি হাসান মিরাজ ফেরার পর। এরপরে আর কি বাংলাদেশের ইনিংস আর খুব বেশিক্ষণ টেকেনি, 233-এর মধ্যেই তারা অল উইকেট হয়ে গেল। আর কি মানে ওই তার মানে শেষের দিকে আর কি বাংলাদেশ যে এত কম রানে আটকে গেল, এর পুরো ক্রেডিটটাই কিন্তু ওই আর কি জাসপ্রীত বুমরার প্রাপ্য। তো এরপর 233 রানের জবাব দিতে নেমে আর কি ওই চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে আর কি মাঝামাঝি তারা খেলা শুরু করেছিল। আর কি ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর জয়সওয়াল, পার্টিকুলারলি রোহিত শর্মা একেবারে বিধ্বংসী মেজাজে শুরু করেছিল। আর কি বাংলাদেশের কোনো বোলারকে মানে কোনো সিঙ্গেল বলই তারা আর কি ছাড় দিচ্ছিল না, মানে যে কটা বল পাচ্ছিল সব কটাতেই তারা চার্জ করতে যাচ্ছিল। মাত্র 3 ওভারের মধ্যে তারা আর কি 50 রান তুলে ফেলে ওই ওপেনিং জুটিটা। এরপরে আর কি 55 রানের মাথায় রোহিত শর্মা আউট হয়ে যান, তিনি মাত্র 11 বলে আর কি 23 রান করেছেন, তার মধ্যেই 3টা ছক্কা মেরেছেন 200-র উপর স্ট্রাইক রেট রেখে। এরপরে আর কি মানে জয়সওয়ালও অপর প্রান্ত থেকে তিনিও টি20 মেজাজেই ব্যাটিং করছিলেন। দ্বিতীয় উইকেটে ওই গিল আর ওইদিকে জয়সওয়ালের মধ্যে একটা 72 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটাও যখন বেশ ভয়ঙ্কর হয়ে উঠছিল তখন আর কি ভারত 127 রানের মাথায় তাদের 2 উইকেটের আর কি পতন ঘটে। মানে ওই টি ব্রেকের আগে আগে ভারতের স্কোরটা তখন ছিল 138-এ 2। এরপর টি ব্রেক থেকে ফিরে জয়সওয়ালও আর কি মানে নিজের উইকেটটার খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি, তিনিও আর কি ব্যক্তিগত 72 রান করেছেন 51 বলে, প্যাভিলিয়নে ফেরত গেলেন। আর এর ঠিক পরে পরে ঋষভ পান্তের উইকেটটা ওই জায়গায় তুলে নেন সাকিব আল হাসান। তো আর কি ভারতের স্কোরটা হয়ে গেল তখন 159-এ 4। কিন্তু এই পঞ্চম উইকেটে বিরাট কোহলি আর কে এল রাহুলের মধ্যে একটা 87 রানের জুটি গড়ে ওঠে। প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে ওঠে এই জুটিটা, মানে 150-র প্রায় স্ট্রাইক রেট রেখে তারা কিন্তু ব্যাটিং করছিলেন, একেবারে বাংলাদেশের সব বোলারদের তারা একবারে তুলোধনা করে দিচ্ছিলেন। আর কি কে এল রাহুলও একটা আর কি ব্রিলিয়ান্ট 50 পেয়েছেন মাত্র 33 বলে।
আর ইনিংস শেষে তিনি 43 বলে 68 রান করেছেন। চমৎকার একটা ইনিংস খেলেছেন। আর বিরাট কোহলিও 35 বলে 47 রানের একটা নক খেলেছেন। আর এই দুজন আউট হয়ে যাওয়ার পরও আর কি ভারতের মানে আর কি সেভাবে কোনো বড় জুটি গড়ে ওঠেনি। ওই শেষের দিকে আকাশদীপ গিয়ে আবার সাকিবকে দুটো ছক্কা মেরেছিলেন, কিন্তু আর কি ভারতের স্কোর যখন 285-তে নয়, এই অবস্থায় রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা দিয়ে দেয়। তো আর কি দেখতে গেলে ভারত 34.4 ওভারে 285 তুলেছে, মানে 8-এর উপর রান রেট রেখে তারা এই স্কোরটা করেছে। মানে এটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা ঘটলো। মানে টেস্ট ক্রিকেটের একদম বলতে গেলে তারা রেকর্ডের পাতা একেবারে ওলট পালট করে দিয়েছে এই টেস্ট ম্যাচটায়। তারা দ্রুততম 50, 100, 150, 200, 250 রান এই পার্টিকুলার ইনিংসটায় তুলে নিয়েছে, ওই বাংলাদেশের বোলারদের ধবল ধোলাই করে। তো আর কি মানে ভারত প্রথম ইনিংসটা তাহলে শেষ করলো বাংলাদেশের থেকে 52 রানের লিড নিয়ে। এরপর আর কি দিন শেষে ওই চতুর্থ দিন শেষে আর কি মাত্র 10-11 ওভারই খেলা হয়েছে। তো সেখানেও আর কি বাংলাদেশের 2 উইকেট তুলে নিতে সক্ষম হয় ভারতের বোলাররা, পার্টিকুলারলি রবিচন্দ্রন অশ্বিন। তিনি 2টো উইকেট পিক করেছিলেন। তার মধ্যে একটা আর কি উইকেট ছিল ওপেনার জাকির হাসান, আর একটা হাসান মাহমুদের, নাইট ওয়াচম্যান হিসেবে তিনি নেমেছিলেন। তো আর কি দিন শেষে বাংলাদেশ তখনও ভারতের থেকে 26 রানে পিছিয়ে ছিল। এরপর আর কি পঞ্চম দিনের শুরুতেই আর কি মানে ক্রিজে তখন ছিলেন মমিনুল, আর অপর প্রান্তে ওই মানে আর এক ওপেনার সাদমান। তো তাদের জুটিটা খুব বেশি বড় হয়নি, ওই রবিচন্দ্রন অশ্বিনই আর কি মমিনুলকে প্যাভিলিয়নে ফিরিয়ে আর কি বাংলাদেশের স্কোরটা করে দেন 36-3। এরপর এই চতুর্থ উইকেটে ক্যাপ্টেন শান্ত আর ওই সাদমানের মধ্যে একটা আবার জুটি গড়ে ওঠে। মানে তাদের জুটিটা কিন্তু বাংলাদেশকে এই ম্যাচে ফেরানোর স্বপ্ন দেখাচ্ছিল। ওই হিসাব মতো তাদের 55 রানের জুটি গড়ে ওঠে, কিন্তু এই 91 যখন তাদের স্কোরটা 3, এই সময় আর কি শান্তকে প্যাভিলিয়নে ফিরিয়ে ব্রেক থ্রু দেন রবীন্দ্র জাডেজা। এখানে জাডেজার যতটা না ক্রেডিট ছিল, শান্তর আর কি দায়টা তার থেকে অনেক বেশি ছিল। তিনি রিভার্স সুইপ করতে গিয়ে বেকারি লাইন লেংথ মিস করে আর কি বোল্ড হয়ে গেলেন। আর কি বললাম, শান্ত আর কি উইকেট চলে যাওয়ার পর 91-4 হয়ে গেল। এরপরে বাংলাদেশের মিডিল অর্ডার ভয়ঙ্করভাবে কোল্যাপস করে যায়। অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 94-7। তো তার মধ্যে আবার লিটন, সাকিব এদের উইকেটগুলোও ছিল। এরপরে আর কি ওই মানে অষ্টম উইকেটে ওই মিরাজ আর ওইদিকে মুশফিকের মধ্যে আবার একটা জুটি গড়ে উঠতে থাকে। 24 রানের মতো তারা করেও ফেলেছিল জুটিটা, কিন্তু এই জুটিটাকে আর কি মানে ব্রেক থ্রু দেন ওই জাসপ্রীত বুমরাই। তখন বাংলাদেশের স্কোর হয়ে যায় 118-8। এরপর শেষের দিকে উইকেটে থাকা মুশফিক তাদের টেল এন্ডারদের নিয়ে একটু লড়াই করেছিলেন, কিন্তু মানে সেই লড়াইটা আর খুব বেশিক্ষণ টেকেনি। ফলে বাংলাদেশের স্কোরটা শেষ হয়ে গেল মাত্র 146 রানে। মুশফিক আর কি শেষ পর্যন্ত 37 রান করেছিলেন। তো আর কি দেখতে গেলে এই শেষের 3টা উইকেট জাসপ্রীত বুমরা তুলে তিনি বাংলাদেশের স্কোরটাকে আর খুব বেশি বড় করতে দেননি। তো দেখা গেল চতুর্থ ইনিংসে ভারতের সামনে টার্গেট দাঁড়ালো মাত্র 95 রানের। তো এইটার চেস করা কি এমন কঠিন ব্যাপার। তো ভারতের 2 ওপেনার রোহিত শর্মা আর জয়সওয়াল একদম ওই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই স্টার্ট করেছিলেন। তারপর রোহিত শর্মার আর কি ওই অ্যাটাকিং মোডে খেলতে গিয়েই একটা আর কি স্লক সুইপ করেছিলেন মানে ওই ডিপ স্কোয়ার লেগের দিকে, ওইখানে আর কি নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন। এরপরে শুভমান গিলেরও উইকেটটা আর কি তুলে নেন আর কি। ওইদিকে মেহেদি হাসান মিরাজ একটা শার্প টানে তিনি এলবিডব্লিউ হয়ে যান। কিন্তু এরপরে এই তৃতীয় উইকেটে বিরাট কোহলি আর যশস্বী জয়সওয়াল অনবদ্য একটা জুটি গড়ে তোলে 58 রানের। এই জুটিটাই মেনলি ভারতকে আর কি জয়ের পথটা একদম সুগম করে দেয়। যখন ভারতের আর 4 বা 5 রান প্রয়োজন, তখন জয়সওয়াল ওই তুলে মারতে গিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন, কিন্তু তিনি আউট হওয়ার আগে নিজের হাফ সেঞ্চুরিটা কিন্তু পূরণ করে যান। ফার্স্ট ইনিংসেও তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন, সেকেন্ড ইনিংসেও তিনি হাফ সেঞ্চুরি তুলে নিতে কোনো ভুল করেননি। তো এরপর বিরাট কোহলি আর পান্থ খুব ইজিলি বাকি রানটা তুলে নেন, ফলে ভারত এই ম্যাচটা জিতে গেল 7 উইকেটের ব্যবধানে। তো আর কি এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওই জয়সওয়াল 2 ইনিংসে হাফ সেঞ্চুরি করার জন্য। আর এই আর কি 2 ম্যাচের টেস্ট সিরিজে আর কি প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, তার ওই অলরাউন্ড ব্যাটিং বোলিং দুক্ষেত্রেই পারফরমেন্সের জন্য। এবার আপনারা বলতেই পারেন তাহলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোন কোনগুলো হতে পারে। আপনি বলতে পারেন ওই প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোরটা যেখানে ছিল এক সময় ওই বললাম 224-6, ওই মানে মুশফিক আর মিরাজের জুটিতে যখন হয়ে গেছিল 54 রানের, এরপরেই তো আর কি ওইখান থেকে আর কি তারা 233 রানে অল আউট হয়ে যায়। মানে এই 9 রানের মধ্যে তারা যে আর কি শেষ 4 উইকেট হারিয়ে ফেলে, এটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা আর কি প্রথম ইনিংসে ভারতের ব্যাটাররা যেভাবে আর কি বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছে 8-এর উপর রান রেট রেখে, সেটাকেও আপনি বলতে পারেন। কারণ পার্টিকুলারলি আর কি এই আর কি ইনিংসগুলোর জন্যই কিন্তু মানে এত দ্রুত সময় তারা রান তুলে নিয়েছিল। এই কারণেই বাংলাদেশকে অল আউট করে দিতে তারা কিন্তু যথেষ্ট সময় দিতে পেরেছিল তাদের বোলারদের। তো আর কি এটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। এছাড়া আর কি বলতে পারেন বাংলাদেশের ওই সেকেন্ড ইনিংসে তাদের স্কোরটা যখন ছিল 91-3, অল অফ আ সাডেন সেখান থেকে আর কি হয়ে গেল যেটা বললাম ওই শান্ত আউট হওয়ার পরেই তাদের স্কোরটা হয়ে গেল 94-7। মানে ওই মাঝে 3 রানের মধ্যে তারা যে 4টা উইকেট হারিয়ে ফেলে, এটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ভারতের ব্যাটাররা যেভাবে আর কি মাত্র 34.4 ওভারেই 285 রান তুলে ফেলেছিল 8-এর উপর রান রেট রেখে, এটাকেই আমার মনে হচ্ছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ এই ইনিংসটা তারা যদি এত দ্রুত শেষ না করতো, তাহলে কিন্তু বাংলাদেশকে আর কি সেকেন্ড ইনিংসে অল আউট করার মতো তারা যথেষ্ট সময় পেত না, ফলে এই ম্যাচটা কিন্তু আর জেতা হতো না। জানি বোলারদেরও ডেফিনেটলি ক্রেডিট আছে,
কারণ বোলারদেরও তো আর কি 10-10-20টা উইকেট তুলতে হবে, না হলে তো 20 উইকেট না তুললে তো আর টেস্ট ম্যাচ জেতা যায় না। কিন্তু এই এত দ্রুত সময়, মাত্র এক সেশনের একটু বেশি সময় তারা ব্যাটিং করে এই রকম 8-এর উপর রান রেট রেখে তারা যে 285 তুলে ফেলে, বাংলাদেশের বোলারদের একেবারে তারা ধবল ধোলাই করে একেবারে বিধ্বস্ত করে ফেলে। আর শুধু তাই নয়, বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে 52 রানের লিড নিয়ে ফেলা, এই টোটাল ঘটনাটাই মনে হচ্ছে আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট। তো আপনারাও কি এই ব্যাপারে আমার সাথে একমত, নাকি আপনাদের মতামত অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি।